হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা দেখব জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024-এর যে সেট 1 প্রশ্ন, তার মধ্যে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর আনসার আজকে আমরা ডিসকাস করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, দ্য প্রিডেসেসর অফ -1 ইজ। -1-এর পূর্ববর্তী সংখ্যাটি হলো, তো এখানে -1-এর আগের সংখ্যাটা হবে কত? -2। কী করে এটা হচ্ছে? যদি আমি তোমাদেরকে এরকম একটা সিরিজ দেখাই, দেখো ঠিক মাঝখানে আছে কে 0, তারপর ডান দিকে কে যাচ্ছে +1 +2 +3 এভাবে করে বাড়বে, আর বাদিকে কি যাবে -1 -2 -3 এভাবে করে বাদিকে যাবে। তাহলে -1-এর আগের সংখ্যাটা কত আছে? -2। সুতরাং এখানে রাইট আনসার হবে অপশন বি, -2। নেক্সট কোয়েশ্চেন, মাউন্ট এভারেস্ট ইজ 8848 মিটার অ্যাবাভ সি লেভেল। The Dead Sea is 429 meter below sea level. What is the difference in their elevations? সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট পর্বতের উচ্চতা 8848 মিটার, আর মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে 429 মিটার নিচে অবস্থিত হলে উভয়ের মধ্যে উচ্চতার পার্থক্য কত? তাহলে আমি যদি সিম্পলি ভাবি যে এটা হচ্ছে আমাদের সি লেভেলটা, ঠিক আছে, এখান থেকে মনে করো এই হাইটটা হচ্ছে 8848, ঠিক আছে, আর মৃত সাগরটা মনে করো এখানে আছে, এটা সি লেভেল থেকে এখানে আছে মৃত সাগর, যার হচ্ছে 429 মিটার নিচে। তো তোমাকে বলেছে এই হাইয়েস্ট উচ্চতা থেকে এই লোয়েস্ট যে পয়েন্টটা, এটা টোটাল দূরত্ব কত, ডিস্টেন্স কত, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, জাস্ট দুটোকে প্লাস করে দেবো। প্লাস করে দিলে কত হয়? 8 + 9 17 × 7, হাতে রইল 1, 9277, ঠিক আছে। তো আমাদের এখানে অপশন ডি হবে রাইট আনসার। কোশ্চেন, a scientist measures the temperature of a substance and finds it to be -15 degrees Celsius. If the temperature increases by 8 degrees Celsius, then decreased by 3 degrees Celsius, and finally increased by 5 degrees Celsius, what in the final temperature? একজন বিজ্ঞানী কোনো একটি বস্তুর উষ্ণতা পরিমাপ করে দেখলেন বস্তুটির উষ্ণতা -15 ডিগ্রি সেলসিয়াস আছে। এরপর যদি বস্তুটির উষ্ণতা 8 ডিগ্রি বাড়ানো হয়, তারপর 3 ডিগ্রি কমানো হয়, আবার শেষে 5 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে বস্তুটির সর্বশেষ উষ্ণতা কত হবে? তাহলে আমরা এখানে কিভাবে করব? যেখানে যেখানে বলেছে বাড়ানো হয়েছে সেখানে প্লাস করব, যেখানে বলেছে কমানো হয়েছে সেখানে মাইনাস করে দেব। তাহলে আমরা যদি লিখি -15 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বলছে বস্তুটির উষ্ণতা 8 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে আমি প্লাস করব, -15 + 8, তারপরে 3 ডিগ্রি আবার কমানো হয়, তাহলে আমি আবার কি করব, -3, শেষে আবার 5 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে নেক্সট কী করবো, আবার +5, ঠিক আছে। তাহলে মাইনাস আর প্লাসগুলোকে যদি আমি হিসাব করি, আমার টোটাল কত আসছে? এখানে প্লাসগুলো একসাথে রাখি, এখানে -15 আর -3 আছে, তাহলে কত হবে? -18, আর এখানে +8 আর +5 করলে কত হয়? 13। আচ্ছা, এবার -18 থেকে 13 চলে গেলে কত থাকবে? -5। এত কি হবে? ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে এখন আমি অপশানে দেখব -5 আছে কিনা। আছে, সুতরাং ফার্স্ট অপশানটা হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইন অ্যাসেন্ডিং অর্ডার। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 3টা ফ্র্যাকশন বা ভগ্নাংশ দিল, ঊর্ধ্বক্রম মানে সব থেকে ছোট থেকে তারপর বড়োর দিকে যেতে হবে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি নমিনেটর আর ডিনোমিনেটর, লব এবং হর, তাহলে আমরা দেখতে পাবো 3টার ক্ষেত্রে কিন্তু আমাদের যে ডিনোমিনেটর বা হর সেটা কিন্তু আলাদা। তো আমাদের প্রথম কাজ কি করতে হবে? হরগুলোকে সেম করতে হবে। তাহলে একটা দিল হাফ, একটা দিল 3/4, একটা দিল 2/3। আমরা একটা খাতায় যদি লিখি হাফ, তারপর একটা দিল 3/4, একটা দিল 2/3। আচ্ছা, 2, 4 আর কত 3, সবগুলো আর যদি আমরা একটা কমন ফ্যাক্টর বের করি সেটা কত হয়? 12। তাহলে আমরা 12 বানাতে পারি। নিচে এখানে হাফ লাগালাম, এখানে 12 বানাতে হলে কত দিতে হবে? 6, 6 × 2 = 12, তাহলে উপরেও 6 রাখবো, ঠিক আছে। সেম নাম্বার দিয়ে উপরে নিচে আমরা গুণ করব। নেক্সট এটাকে যদি বানাই 3/4 আছে, তাহলে এখানে 3 4 12 হবে এরকম। এটাকে যদি বানাই 4/4, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এবার গুণ করি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, যদি ডিনোমিনেটর বা হর বড় হয়, নমিনেটর বা লব ছোট হয়, তাহলে ওই মানটা কিন্তু ভাগ করলে যেটা আসবে পয়েন্টে, দশমিকে, ওই মানটা কিন্তু সব থেকে ছোটো হবে। তাহলে এখানে যে এই 3টা আছে, 3টার মধ্যে সব থেকে ছোটো মান কার আসবে? 6/12-এর। তাহলে আমার 6/12 হচ্ছে সব থেকে ছোটো। তারপরে কার আসবে? 8/12-এর। তারপরে কার আসবে? 9/12। আচ্ছা, 6/12 এবার কার থেকে পেয়েছি? হাফ থেকে পেয়েছি, তাহলে হাফ
8/12 কার থেকে পেয়েছি? 2/3 থেকে পেয়েছি। 9/12 3/4 থেকে পেয়েছি। তাহলে আমার প্রথমে কি আসবে? হাফ, তারপর 2/3, তারপর 3/4। এবার যদি অপশানগুলো দেখি, হাফ, 2/3, 3/4, এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইফ ইউ রিড 3/5 অফ এ বুক ইন ওয়ান ডে, হাউ মাচ অফ দ্য বুক ইজ লেফট টু রিড? তুমি যদি একদিনে একটি বইয়ের 5/3 অংশ পড়ো, তাহলে বইটির আর কত অংশ পড়ার বাকি থাকবে? তাহলে দেখো, প্রথমেই বলেছে 5/3 তাহলে আমাদের ডিনোমিনেটরে যেটা আছে 5, তার মানে তুমি বইটাকে 5 ভাগে ভাগ করেছো, তার মধ্যে 3 ভাগ তোমার পড়া হয়ে গেছে, তাহলে আর বাকি রইল কত? 2 ভাগ। তাহলে তোমার যেটা বাকি সেটা কত হবে? 2 ভাগ বাকি রইল কতর মধ্যে? 5 ভাগের মধ্যে। সো 2/5 হবে এখানে রাইট আনসার, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, একজন কাঠমিস্ত্রির 3/8 ফুট এবং 2/3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটো কাঠের টুকরোর প্রয়োজন। তার সর্বমোট কত দৈর্ঘ্যের কাঠের প্রয়োজন? A carpenter needs 2 pieces of wood, one measuring 3/8 feet long and other measuring 2/3 feet long. What is the total length of the wood he needs? তো দুটো টুকরোর লেংথ দিয়ে দিল, বললো যে টোটাল কতটুকু লাগবে, তাহলে আমরা এই দুটোকে কী করব? প্লাস করে দেব। 3/8 প্লাস 2/3, সিম্পল প্লাস করব ফ্র্যাকশানের, এখানে কমন ফ্যাক্টর আসবে 24, তাহলে 9, 16, তাহলে 25/24। এবার 24 দিয়ে যদি 25কে ভাগ করি আমরা জানি, আশা করি এই ভাগটা একবার যাবে, রিমাইন্ডারেও একই থাকবে। তাহলে আমরা কিভাবে লিখব? ভাগফলে যেটা আছে সেটা আগে লিখব 1, যত দিয়ে ভাগ দিয়েছি সেটা নিচে থাকে, রিমাইন্ডারে যেটা থাকবে সেটা উপরে চলে আসে। বা দেখব এই অপশানটা কোথায় আছে? অপশান বিতে আছে, তো এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, if a pizza is divided into 8 equal slices and you eat 2 slices, what fraction of the pizza did you eat? একটি পিজাকে সমান 8 খণ্ডে ভাগ করা হলো, তার মধ্যে 2 খণ্ড তোমাকে খেতে দেওয়া হলো, তাহলে পিজাটির কত অংশ তোমাকে খেতে দেওয়া হলো? টোটাল ভাগ ছিল 8, তাহলে নিচে হবে 8, খেয়েছো কত? 2 ভাগ, তাহলে উপরে আসবে 2। এবার যদি আমরা কাটাকাটি করি কত থাকে? 1/4। তো এখন দেখো অপশানে আছে কিনা 1/4, এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। A runner completed a race in 12.35 minutes. Which of the following is an equivalent time in minutes and seconds? একজন দৌড়বীর একটি দৌড় প্রতিযোগিতা 12.35 মিনিটে সম্পূর্ণ করে, নিচের কোনটি এই সময়ের তুল্য সময় মিনিট এবং সেকেন্ডে? মানে 12.35 মিনিট যে তোমাকে দিল, এই 12.35 মিনিটকে তোমাকে আলাদা আলাদা করে কত মিনিট কত সেকেন্ড সেটা বলতে হবে। তাহলে করে দেখা যাক, চলো। তোমরা যদি ভেবে থাকো যে 12 মিনিট 35 সেকেন্ড হবে, তাহলে সেটা ভুল, ঠিক আছে? তো ওটা আমরা দেখব। 12.35 মিনিট বলেছে আমাদের, তার মানে 12 মিনিট তো ঠিক আছে, 12 মিনিট ঠিক আছে। এখন এখানে যে আছে 0.35 মিনিট, এটা সমান কত সেকেন্ড হবে? আমরা জানি 1 মিনিট সমান কত হয়? 60 সেকেন্ড। তাহলে এত মিনিট সমান কত সেকেন্ড হবে? 0.35 × 60 হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা লিখি 60, তারপর 6 দিয়ে যদি 35কে মাল্টিপ্লিকেশন করলাম, 530 0 হাতে 3, 318, 19 করে 21। এবার দশমিক কয় ঘর পড়ে আছে? 2 ঘর, তো আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার এখানে কত আসছে? 21 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটার মধ্যে থেকে আমি কত সেকেন্ড পাচ্ছি? 12 মিনিট 21 সেকেন্ড। তাহলে এখানে অপশান দেখব, 12 মিনিট 21 সেকেন্ড হচ্ছে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, দিল্লি, মুম্বাই, কলকাতা এবং আগরতলার তাপমাত্রা যথাক্রমে দিল 32.5 ডিগ্রি, 31.8, 28.6 আর 30.9। কোন শহরের তাপমাত্রা সবচেয়ে বেশি? তো তোমার এটা সিম্পল কোশ্চেন দিচ্ছে, টেম্পারেচার ইন দিল্লি, মুম্বাই, কলকাতা, আগরতলা দিল, বললো যে হুইচ সিটি ইজ হটেস্ট। তো যার টেম্পারেচার বেশি হবে সেই হটেস্ট হবে। তো এখানে দেখো 32 আছে, এটা সব থেকে বেশি, রাইট? আর কোনোটা 32-র ওপরে নেই। তাহলে 32 কার দিল? দিল্লির দিল, প্রথমে দিল্লি ছিল না, তারপরে এখানে টেম্পারেচার যেটা প্রথম দেবে তাহলে সেটা নামের এগেনস্টে দেখতে হবে, এটা দিল্লির। তো এখানে রাইট অ্যান্সার হবে দিল্লি। নিচের দশমিক ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ডেসিমেলস ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড়। আচ্ছা, তো আমাকে যে এখানে দিল, তোমরা এখানে দেখতে পাবে পয়েন্টের পরে সংখ্যা শুরু হয়ে গেছে 4, 5, পয়েন্টের পরে 5, পয়েন্টের পরে 4, কিন্তু এটার মধ্যে দেখো পয়েন্টের পরে 0, 5, তাহলে সব থেকে ছোটো কী হবে? এটা, ঠিক আছে?
05 পরে কি আসবে? আচ্ছা, প্রথমে ছোট কে হবে 05, তাহলে কোন অপশানে 0.05 আছে? এখানে আছে। আচ্ছা, তারপর এখানে কত? 0.4, 4 পরে কিছু নেই মানে কি 0, তো এটা কত হবে? 0.40, তাহলে এটা আসবে। তারপরে কত হবে? 0.45, তারপর কত হবে? 0.5। সো এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার। তোমরা এটাকে ভগ্নাংশে ভাগ করেও করতে পারো, যেমন এটা হচ্ছে 100 ভাগের 45 প্রথমটা, তারপরেরটা হচ্ছে 10 ভাগের 5 দিল, তারপরেরটা 10 ভাগের 4 দিল, তারপরটা দিল 100 ভাগের 5। প্রথমে হরগুলাকে যদি আমি সেম করি, এটার 100 এটার 100 আছে, এতে ঠিক নেই, তাহলে 10 10 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কত হবে? 100 ভাগের 50, 100 ভাগের 40। তাহলে এবার দেখো, যার লব বা নোমিনেটের সব থেকে ছোট সে মানের দিক দিয়ে সব থেকে ছোট হবে, তাহলে সবচেয়ে ছোটকে 5/100 মানে এটা। তারপরে কি আসবে? এটা কার থেকে পেয়েছি? এটার থেকে, তো এটা এসছে। নেক্সট আছে 45/100 মানে এটা। তারপর একদম লাস্টে সব থেকে বড় এটা, কারণ উপরে 50 আছে। নেক্সট, a box of chocolate weight 0.75 kg and a box of biscuit weight 0.85 kg. How much do both boxes weigh together? চকলেট বাক্সের ওজন এত কেজি, বিস্কুট বাক্সের ওজন 0.85 কেজি। বলছে দুটি বাক্সের একত্রে ওজন কত হবে? তো একত্রে ওজন কীভাবে হবে? আমরা দুটোকেই প্লাস করে দেবো, আর যদি প্লাস করে দিই আমাদের মান কত আসবে? 1.6 কেজি। জাস্ট সিম্পল যোগ। নেক্সট কোয়েশ্চেন, a square plot of land has a perimeter of 120 meters. A path of 3 meters wide is built around the plot. What is the area of path? একটি বর্গাকৃতি জমির পরিসীমা 120 মিটার। জমিটির বাইরের চতুর্দিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা তৈরি করা হলো। রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা, যদি আমরা ছবি আঁকি, এটা একটা বর্গক্ষেত্র, পেরিমিটার বলেছে 120। আচ্ছা, এটা এই পার্টটার, ঠিক আছে। তারপর বলেছে চতুর্দিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা তৈরি করা হলো। এ পাথ অফ 3 মিটার্স ওয়াইড ইজ বিল্ড অ্যারাউন্ড দ্য প্লট। তাহলে চারিদিকে 3 মিটার প্রশস্ত মানে 3 মিটার পাশের একটা রাস্তা বানানো হলো, ঠিক আছে। তাহলে এই ফাঁকটা কত হবে? 3 মিটার, ঠিক আছে। এবার আমাকে বলেছে এই যে রাস্তাটা আছে, রাস্তাটার এরিয়া কত? এই রাস্তাটার এরিয়া কত হবে? প্রথমে এই জায়গাটার এরিয়া বের করতে হবে, তারপরে বড় স্কোয়ারটার এরিয়া বের করতে হবে। বড় স্কোয়ারের এরিয়া থেকে যদি ছোট স্কোয়ারের এরিয়াটা মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমরা যে পাথ আছে বা রাস্তা আছে, রাস্তার এরিয়া পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব। পেরিমিটার দিল স্কোয়ারের 120, তাহলে পেরিমিটারটা কি? 4 ইন্টু বাহু দৈর্ঘ্য 4a ইকুয়াল টু 120। তাহলে একটা সাইডের লেংথ আমরা বের করতে পারি 30 মিটার, ঠিক আছে। একটা সাইডের লেংথ যদি 30 মিটার হয়, তাহলে আমাদের এখানে যে স্মল স্কোয়ার আছে, তাহলে স্মল স্কোয়ারের এরিয়া কত হবে? স্কোয়ার মানে 30 স্কোয়ার, তাহলে কত হবে? 900 মিটার স্কোয়ার। এখন দেখো একটু ভালো করে, এই জায়গাটা কত বের হয়েছে? 30। এই জায়গাটা কত? রাস্তার পাশ 3 মিটার, এদিকেও কত হয়েছে? 3 মিটার। তাহলে 30-র সাথে যদি এদিকে পাশের রাস্তা 3 মিটার, এদিকে 3 মিটার, মানে 6 যোগ হয়, তাহলে আমি বড় স্কোয়ারের এই বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি, লেংথটা বের করতে পারি। তাহলে এটা পুরাটা কত হবে? এটা 30, এদিকে 3, এদিকে 3, তাহলে এটা পুরাটা কত হবে? 30 + 3 + 3 ইকুয়াল টু কত? 36। তাহলে আমি লিখতে পারি বিগ বা লার্জ লিখতে পারো, লার্জ স্কোয়ারের এরিয়া কি করে হবে? এটা তো বাহু, তাহলে স্কোয়ার মানে 36 স্কোয়ার।
1296 এত মিটার স্কোয়ার। তাহলে আমার লার্জের বের হয়ে গেল 1296 মিটার স্কোয়ার, ছোটোটার বের হলো 900 মিটার স্কোয়ার। তো আমাকে বলেছে এরিয়া অফ পাথ, রাস্তার ক্ষেত্রফল। তাহলে এরিয়া অফ পাথ ইকুয়াল টু কত হবে? বড় বক্সটা থেকে ছোট বক্সটা মাইনাস করে দেওয়া, তাই তো? আচ্ছা, 396 মিটার স্কোয়ার। বোঝা গেছে তো? এটা একটা পয়েন্ট, তারপর এটা করলাম, তারপরে আমরা লাস্টে এটা করলাম। তাহলে এরিয়া অফ পাথ কিন্তু 396 মিটার স্কোয়ার আসার কথা, কিন্তু তারা এখানে অপশানগুলোর মধ্যে 396ই দেয়নি। তাদের অপশানগুলোর মধ্যে 1296 আছে, যেটা হচ্ছে কি আমাদের ওই রাস্তাসহ যে অংশটা, বর্গক্ষেত্রটা, রাস্তাসহ যে বর্গক্ষেত্রটা, সেটার এরিয়া ওরা দিয়ে দিয়েছে 1296। তো এখানে যেহেতু এটা নেই, তোমরা 1296টাই মার্ক করে চলে এসো। এখানে অপশানে দিতে ওদের কিছুটা একটা ভুল আছে প্রশ্নটাতে। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 396 মিটার স্কোয়ার, আর রাস্তাসহ যদি আমরা পুরো বর্গক্ষেত্রটার ধরি তখন কিন্তু আমাদের আসবে 1296। ঠিক আছে, রাস্তা প্লাস বর্গক্ষেত্র, তখন আসবে 1296। নেক্সট কোয়েশ্চেন, এ রেক্টেঙ্গুলার সুইমিং পুল হ্যাজ এ লেংথ অফ 30 meters and width of 20 meters. A fence is being built around the pool, leaving a 2-meter space between the fence and the pool on all sides. What is the length of the fence? একটা আয়তকার সাঁতার কাটার জায়গার দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার। সাঁতার কাটার জায়গাটির চতুর্দিকে 2 মিটার জায়গা ছেড়ে বেড়া দিতে হবে। বেড়াটার দৈর্ঘ্য কত হবে? তো এখানে আমরা যদি বলেছে যে একটা সুইমিং পুল আছে, আয়তাকার সাঁতার কাটার জায়গা আছে, 30 মিটার আর 20 মিটার দৈর্ঘ্য প্রস্থ দিল। তো আমরা যদি প্রথমে ড্র করি, এটা হবে 30 মিটার, এটা হবে 20 মিটার। এটা 30 হলে এটাও 30 হবে, এটা 20 হলে এটাও 20 হবে। তারপর বলেছে 2 মিটার জায়গা ছেড়ে দিয়ে এখানে বেড়া দিল। ঠিক আছে, তাহলে এই ফাঁকটা কত হবে? 2 মিটার জায়গা ছেড়ে বেড়া দিয়েছে না, তো এই ফাঁকটা কত হবে? 2 মিটার। বলেছে টোটাল কতটুক বেড়া লাগলো। আচ্ছা, তাহলে এবার দেখো, এই আয়তকার অংশটার তো দৈর্ঘ্য দিল 30, তাহলে এই যে বেড়া দিল, বেড়াটার দৈর্ঘ্যর এই সাইডটা কত হবে? ল্যাংটা কত হবে? এতটুকু অবধি তো 30, তাই তো? এবারটা তো 30, এটার সমান এবারটা। তাহলে এই অংশটা কত? ফাঁক আমাদের কত? 2। এদিকেও কত? এটা 2 হলে এটাও 2, এদিকেও 2। ঠিক আছে, 2। তাহলে 30 + 2 + 2 কত হবে এদিকে? লেংথ 34। বোঝা যাচ্ছে তো? এই অংশটা এটার সমান, তাই 30। তারপর এই আয়তকার অংশটা থেকে 2 মিটার দূরে আমাদের কি হয়েছে? বেড়া দেওয়া হয়েছে। তাহলে এটা যদি 2 মিটার হয়, এই অংশটা কত হবে? 2 মিটার হবে। সিমিলারলি এই অংশটাও 2 মিটার হবে, তখন এটাও 2 মিটার হবে। তাহলে 30 + 2 + 2, তাহলে পুরোটার লেংথ কত আসবে? 34। ঠিক আছে, সিমিলারলি এই দিকেও দেখো, এই পার্টটা তো 20, এদিকে কত? 2, এদিকেও কত? 2, তাহলে এটাও 2, এটাও 2, তাহলে এই পুরোটা কত হলো? 24। আচ্ছা, তাহলে আমার বেড়ার দৈর্ঘ্য আর প্রস্থ যেটা আমরা বের হয়ে গেছে 34 আর 24। বলেছে কতটুক বেড়া লাগবে, তাহলে আমরা কি বের করব? পরিসীমা বের করব। তো যেটা বড় বক্সের মতো হয়েছে সেটাও কিন্তু রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে, আয়তকার। তাহলে আয়তক্ষেত্রের আমরা পরিসীমা কিভাবে বের করি? এরিয়া, পেরিমিটার। পেরিমিটার বা পরিসীমা কিভাবে বের করি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × লেংথ প্লাস উইথ। তাহলে 34 প্লাস কত হবে? 24 ইকুয়াল টু কত হয়? 116 মিটার। তো এবার এখানে আনসার দেখব, অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, 120 মিটার দৈর্ঘ্য এবং 80 মিটার প্রস্থ একটি আয়তাকার মাঠ আছে। মাটির চারিদিকে 3 বার পরিক্রম করতে একজন দৌড়বীরের 15 মিনিট সময় লাগে। দৌড়বীরের গড় গতিবেগ কত?
A rectangular field has a length of 120 meter and a width of 80 meter. A runner completes 3 rounds of the field in 15 minutes. What is the runner's average speed? এটাও সোজা অঙ্কই। তো বলেছে আয়তাকার মাঠ, তো প্রথমে তো আমি আয়তাকার একটা বক্স এঁকে নিলাম, রেক্ট্যাঙ্গেল। লেংথ বলেছে 120 আর উইথ বলেছে 80। একজন রানার কি করেছে, এ সাইড দিয়ে দৌড় দিয়ে সে 3 বার কমপ্লিট করেছে, যেখানে তার টাইম লাগলো 15 মিনিটস। তো প্রথমে আমাকে এটা বের করতে হবে যে সে যখন প্রথমবার দৌড় এখান থেকে দিয়ে এবার পুরোটা ঘুরে আবার এখানে এলো, একবার এসে কতটুকু ডিস্টেন্সে কভার করলো। তো এটা কি করে বের করব, আমরা পেরিমিটার দিয়ে বের করব। তো পেরিমিটারের সূত্র আমরা জানি, এখন করলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লেংথ প্লাস উইথ। তাহলে এটা করলে কত হয়, এখানে কত আসে, 200 ইন্টু 2 কত হবে, 400 মিটার। আচ্ছা, তাহলে একবারে তার হচ্ছে 400 মিটার। প্রশ্ন বলেছে কি 3 রাউন্ডস, মানে 3 বার ঘুরেছে। তাহলে সে টোটাল কত ঘুরলো, 15 মিনিটে যে সময় লাগলো 15 মিনিটে সে তো কত ঘুরেছে, 3 রাউন্ড ঘুরেছে মাঠের। তাহলে 400 ইন্টু 3 কত হবে, 1200 ডিস্টেন্স সে কভার করলো। রানার্স অ্যাভারেজ স্পিড, গড় গতিবেগ কি করে বের করব, 1 মিনিটে সে কতটুকু দৌড়ায় সেটা দিয়ে বের করব। তাহলে 15 মিনিটসে যদি 1200 মিটার দৌড়ায়, তাহলে আমরা যদি বের করি 1 মিনিটে সে কতটুকু দৌড়াবে, 15 দিয়ে 1200কে ভাগ করব। তো যদি আমরা একটু কাটাকাটি করি কত হয়, এক মিনিটে সে 80 মিটার দৌড়ায়। তাহলে এখানে 80 মিটার পার মিনিট, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট, if the product of two numbers is 72 and their sum is 17, what are the numbers? যদি দুটি সংখ্যার গুণফল 72 এবং যোগফল 17 হয়, তবে সংখ্যা দুটি কত হবে? তো প্রথমে ধরে নিই সংখ্যা দুটি হচ্ছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। তাহলে বলেছে গুণফল মানে xy ইকুয়াল টু 72। তারপরে বলেছে যোগফল মানে x প্লাস y ইকুয়াল টু 70। আচ্ছা, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। 2 নাম্বারে আমরা x প্লাস y ইকুয়াল টু 17 বলেছে, তাহলে x ইকুয়াল টু 17 মাইনাস y লিখতে পারি, ওয়াইটাকে ওই সাইডে নিয়ে, এটাকে 3 নাম্বার দিলাম। এবারে x এর এই মানটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশনটাতে যদি আমরা বসিয়ে দিই কি হবে, x এর জায়গাতে 17 মাইনাস y ইন্টু আগের y ছিল ইকুয়াল টু 72। ঠিক আছে, এবার যদি মাল্টিপ্লিকেশন করি কত হয়, 17y মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 72। 72টাকে এদিকে নিয়ে এলাম, বা এই পুরাটাকে আমি যদি ওই দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। 17y প্লাস ছিল, ওটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে। y স্কোয়ারটাই সাইডে মাইনাস ছিল, ওই সাইডে গেলে কী হবে, প্লাস হবে। তো আমি এই পার্টটাকে ওই সাইডে যদি নিয়ে যাই, তাহলে কি হবে, y স্কোয়ার মাইনাস 17y, আর 72 তো আগেই ছিল। ঠিক আছে, এবারে আমরা 72 যদি আমরা দেখি কোন দুটো সংখ্যা দিয়ে 72 বানানো যায়। আমরা জানি 8 ইন্টু 9 করলে কি 72 হয়, 8 নং 72। আবার এমন দুইটা সংখ্যা নিয়েছি যাদের যোগফল কিন্তু 17 আসে, 8 প্লাস 9 করলে কত হয়, 17 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি y স্কোয়ার মাইনাস 8 প্লাস 9 y প্লাস 72 ইকুয়াল টু 0। y স্কোয়ার মাইনাস দিয়ে এবার মাইনাস 8y মাইনাস 9y প্লাস 72 ইকুয়াল টু 0। এখান থেকে y কমন যাবে, এই পার্টটা থেকে y কমন নিলাম, তাহলে আরেকটা y থাকে y মাইনাস 8। এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস 9 কমন নিলাম, তাহলে কত বাকি থাকে, y মাইনাস 8। মাইনাস কেন হয়েছে, গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি কত লিখতে পারি, y মাইনাস 8। এবারে দুটো থেকে কমন নিলাম, তো y মাইনাস 8 চলে গেলে আর বাকি রইল কি y মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমি এবার এখান থেকে এখানে লিখতে পারি যে y মাইনাস 8 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে y ইকুয়াল টু কত হবে, 8। বা আবার যদি ধরি y মাইনাস 9 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে y ইকুয়াল টু কত হবে, 9। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাকে বলেছে
দুইটার প্রোডাক্ট কত ছিল XY 72 বলেছে না, গুণফল 72। আচ্ছা, তাহলে আমরা জানি XY সমান 72। Y এর মান যখন 8 হবে, মানে x × 8 = 72, তাহলে x = কত হবে 9। 8 ওই সাইডে গিয়ে ভাগ হবে, বা আবার যখন y এর মান যখন আমরা 9 বসাবো তখন x = কত হবে 8। ঠিক আছে, তাহলে আমাকে x যদি 9 হয় y 8 হবে, তাই তো? এখানে y 8 বসালাম, x = 9 হয়েছে। বা আমরা যদি এভাবেও করি xy = 72, y এর মানটা যদি বসাই 9, তাহলে x = কত হবে 72/9 = 8। তাহলে y এর মান 9 বসালে x = আসে 8, y এর মান 8 বসালে x = আসে 9। তার মানে 8 আর 9ই আসবে আমাদের ভ্যালু। অপশানে দেখো 8 আর 9 আছে কিনা, অপশান বিতে আছে, সুতরাং এটা হবে রাইট অ্যান্সার। If the sum of two numbers is 25 and their difference is 7, what are the numbers? যদি দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 7 হয়, তাহলে দুটি সংখ্যা কি কি হবে? এখন এখানে বলেছে দুইটা নাম্বার দিয়েছে, মানে ধরে নিলাম x আর y। টু নাম্বারসের সাম মানে যোগফল x + y = 25। দেয়ার ডিফারেন্স মানে তাদের পার্থক্য, তাহলে x - y = কত 7। দুইটা সমীকরণকে যদি আমরা প্লাস করি তাহলে কত হবে x + x কত 2x। এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, তাহলে কাটাকাটি যাবে। এদিকে কাটাকাটি করলে কত হবে 32, তাহলে 2x = 32, x = কত হবে 32/2 16। আচ্ছা, এবার x = যদি 16 হয় যে কোনো একটা সমীকরণে, যদি প্রথম সমীকরণটাতে আমরা যে করলাম যে x + y = 25, x = যদি 16 বসাই, 16 + y = কত হবে 25, তাহলে y = কত হবে 16টা ওই সাইডে গেলে মাইনাস হবে, 25 - 16 = কত 9। তাহলে একবার অপশানে দেখো 16 আর 9 কোথায় কোথায় আছে, অপশান ই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, 0.375 is converted to a fraction in its simplest form. What is the numerator? যদি 0.375 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয় তাহলে লব কত হবে? প্রথমে এই যে দশমিকের সংখ্যাটা আছে সেটাকে ভগ্নাংশ আকারে যদি লিখি 375 আর দশমিক পরে 3টা ঘর, তাহলে একের সাথে 3টা শূন্য, কাটাকাটি যদি করি 5 দিয়ে তো যাবে, 5 × 7 = 35, 5 × 5 = 25। আবার 5 দিয়ে যাবে, আবার 5 দিয়ে যাবে, তাহলে আমাকে বলছে লব কত হবে নিউমারেটর, উপরে কত আসছে 3, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট, 7/10 ভগ্নাংশটি সংখ্যারেখার কোথায় অবস্থিত হবে? Locate the fraction 7/10 on the number line. আচ্ছা, তোমাকে যে 7/10 দিল, তুমি এটাকে যদি ভগ্নাংশের আকারেও লিখতে পারো বা আবার পয়েন্ট দিয়ে দশমিক দিয়েও কিন্তু বের করতে পারো। আচ্ছা, আমরা যদি এরকম একটা লাইন আঁকি, এখানে কত 0, মনে করো এটা 1, আর এটা হচ্ছে 0 আর 1-এর অর্ধেক, তার মানে কি হাফ। হাফকে আমরা আবার কি লিখতে পারি 0.5ও লিখতে পারি। আচ্ছা, 7/10 মানে কি, যদি আমরা এটা পয়েন্ট আকারে নিই তাহলে কত আসবে 7/10 মানে 0.7। আচ্ছা, তো তুমি এখানে দেখো এখানে আছে 0.5 আর এখানে আছে 1, 0.5 আর 1-এর মাঝখানে আমাদের 0.7 থাকবে, 0.5-এর পরে 0.6 আসবে, 0.7 আসবে, এভাবে করেই তো 1 আসবে। রাইট অ্যান্সার হবে হাফ এবং 1-এর মধ্যে থাকবে আমাদের এই 0.7টা। ঠিক আছে, এই ফাঁকটার মধ্যে থাকবে 0.7। কেউ যদি এটা দিয়ে থাকো 1 আর হাফের মধ্যে, তাহলে সেটা ভুল, কারণ সংখ্যা রেখার মধ্যে আমাদের সংখ্যাগুলো ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হাফ থেকে 1-এর দিকে যাবে না, সেজন্য হাফ আর 1-এর মাঝখানে হবে, উল্টো দিক থেকে হবে না। এটাকে তোমরা ভগ্নাংশ দিয়েও করতে পারো। এখানে কত দিল 7/10, হাফ আর 1কে যদি আমি সেম হর বানাই তাহলে এটাকে কত দিয়ে গুণ করব 5 আর 5। এটাকে যদি করি 1 মানে কি, 1কে 1/1ও লিখতে পারি, 1ই হয়, তাহলে 10/10 করতে পারি। তাহলে দেখো 5/10 আর 10/10 এই দুইটার মাঝখানে কে থাকবে 7/10 থাকবে, তাহলে আমাদের অপশন হবে বি। পরের প্রশ্ন, একটি ত্রিভুজাকৃতি বাগানের 3টি দিকের দৈর্ঘ্য যথাক্রমে দিল, বাগানটির পরিসীমা ডেসিমিটারে কত হবে?
A triangular garden has 3 sides. What is the perimeter of the garden in decimeter? তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার আমরা কীভাবে বের করি? যে সাইডগুলো আছে সেগুলোকে প্লাস করে দিই। তো 12.5, 15.25 আর দিল 18, প্লাস করে দিলে কত আসে? এত হচ্ছে মিটার। আমাকে এখানে প্রশ্ন বলেছে ডেসিমিটারে নিতে। তা আমরা জানি 1 মিটার সমান কত? 10 ডেসিমিটার। তাহলে এত মিটার সমান কত হবে? এতর সাথে 10 মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে? দশমিক এক ডান দিকে সরে যাবে। 457.5 ডেসিমিটার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। একজন মালি এত সারি টমেটো এবং এত সারি মরিচ লাগিয়েছেন, আরও কত সারি টমেটো লাগালে তা মরিচের সারির সমান হবে? A gardener planted 2.33 rows of tomatoes and 3.67 rows of peppers. How many more tomato rows should be planted to have equal rows of peppers? টমেটো এতগুলা, মরিচ লাগালো এতগুলা, কোনটা কম আছে? টমেটো। কত কম আছে? জাস্ট মাইনাস করে দাও। তাহলে আরও যদি এতগুলা টমেটো লাগানো হয় তাহলে এই নাম্বারটা কি এই নাম্বারের সাথে সমান হয়ে যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 1.34, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন। দ্য নাম্বার অফ দ্য ডিজিটস ইন দ্য সাকসেসর অফ দ্য গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার ইজ। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরবর্তী সংখ্যাটির অঙ্ক সংখ্যা হলো। এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা হবে? 99999। এটার সাথে যদি আমার সাকসেসর মানে তার ঠিক নেক্সট পরের সংখ্যাটা +1 করে দিই তাহলে কত আসবে? তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 2 3 4 5 6। তাহলে এটার পরবর্তী সংখ্যাটা কত নাম্বারের হবে? 6 অঙ্কের সংখ্যা হবে এটা। নেক্সট কোয়েশ্চেন। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 256 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? এরিয়া অফ দ্য স্কোয়ার এত সেন্টিমিটার স্কোয়ার, পেরিমিটার কত হবে? তো এরিয়া যদি দেয় তার মানে কি তাই স্কোয়ার ইকুয়াল টু 256, তাহলে এ ইকুয়াল টু কত হবে? √256। তোমরা যদি করে দেখো রুট তাহলে দেখবে এটার মান আসছে 16 সেন্টিমিটার স্কোয়ার। এবার এটা কি? বাহুর দৈর্ঘ্য, লেংথ। বলছে পেরিমিটার, স্কোয়ারের পেরিমিটার কি করে বের করে? 4a। তাহলে 4 × 16 হবে, এখানে এ বেরিয়েছে 16, কত হবে? 64। রাইট অ্যান্সার কী হবে? সরি, এখানে সেন্টিমিটার। তাহলে রাইট অ্যান্সার হবে এখানে অপশান সি। নেক্সট। দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 2/9 ইজ। 2/9 তুল্য ভগ্নাংশটি হলো। কী করে বের করবে? যারা আছে তাদের মধ্যে যদি আমি একটু কাটাকাটি করি, যেমন প্রথমটা 7 দিয়ে যায়, কাটলে কত হবে? 2। 7 দিয়ে কাটলে কত হবে? 9। 2/9, এখানে 2/9ই দিয়েছে, তাহলে অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট। 1.608 ডিভাইডেড বাই 16.08 কত হবে? এটাকে করতে হলে দেখো এখানে প্রথমে এটাকে কি হিসাবে দিয়েছে? দশমিকে দিয়েছে না, ডেসিমেলে দিয়েছে। তো আমি এটাকে করব প্রথমে ফ্র্যাকশানে নিয়ে যাব। 1.608কে যদি সিম্পলভাবে লিখি কত হয়? 1.608 ভাগ, এটাকে এভাবে লিখলাম প্রথমে, ঠিক আছে। এবার কিভাবে লিখব? 1.608কে যদি লিখি, পয়েন্টের পরে 3 ঘর আছে, তাহলে 3টা 0, 1608। এখানে পয়েন্টের পরে 2টা 0 আছে, তারপরে 1608, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানি হরে যদি বা ডিনোমিনেটরে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা ভাগের ক্ষেত্রে এদিকে যখন উপরের দিকে যখন উঠবে ওটা চেঞ্জ হয়ে যায়, হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়। তাহলে এখানে আমরা কি লিখব? সমান সমান, ওপরের পার্টটা তো সেম রাখবো, ইন্টু এই পার্টটা কী হবে? উল্টা হয়ে যাবে, তখন 100টা উপরে চলে যাবে, এটা নিচে থাকবে। তো এবার যদি কাটাকাটি করি 1608 চলে গেলো, এখানে 2টা 0, এখানে 2টা 0 চলে গেল, তাহলে আমার কত রইলো? এদিকে একটা 0, 10, আর উপরে কত? 1, 0.1 আছে কি অপশান? আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নিচের সমীকরণগুলোর কোনটির সমাধান x = 2? Which of the following equation has x = 2 as a solution?
তো তুমি এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দেখবে কোনটার ক্ষেত্রে ইকুয়াল টু দেওয়ার পরের মানটা সমান আসছে। যেমন আমি যদি এটা দেখি, এখানে যদি এক্স ইকুয়াল টু 2 বসাই, 2 মাইনাস 2 ইকুয়াল টু কি 0 হচ্ছে, মিলছে। কিন্তু এখানে দেখেন যদি 2 বসাই 2 প্লাস 3 5, কিন্তু এখানে 6 হবে না। এখানে 2 বসাই 2 প্লাস 2 4, এখানে 5 আছে, হবে না। এখানে 2x আছে, মানে 2 ইন্টু 2 কত হবে 4 প্লাস 1 5, এখানে 0 দিয়েছে, হবে না। তো কোনটার ক্ষেত্রে সমাধান হচ্ছে? অপশন বি। The difference between the greatest and the least number that can be written using the digits 6 2 7 4 3 each only once is 6 2 7 4 3 এর প্রতিটি অঙ্ক শুধুমাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। তো যে সংখ্যাগুলো দিল তার এগুলো দিয়ে যদি আমি একটা বৃহত্তম সংখ্যা বানাই, সেটা কত হবে? 7 সব থেকে বড়, তো এটা আগে রাখি। তারপরে কত 6, তারপরে কত 4, তারপরে কত 3, তারপর 2, এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। আর ছোটোটা কত হবে? তার ঠিক উল্টাটা, প্রথমে আসবে 2, তারপর 3, তারপরে 4, তারপর 6, তারপর 7। এবার আমাকে বলেছে ডিফারেন্স, মানে বিয়োগ করব বড়টার থেকে ছোটোটা। কত আসছে? 5 52965, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ইন দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমারালস 1 বিলিয়ন ইজ ইকুয়াল টু হুইচ ওয়ান? আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে 1 বিলিয়ন হলো কত? তো যেহেতু তোমাকে এখানে বলে দিয়েছে আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল সিস্টেম, তখন মনে রাখতে হবে 1 বিলিয়ন হচ্ছে 100 করোড়, 100 কোটি। যদি আন্তর্জাতিক সংখ্যা কথাটা না থাকতো, শুধু বলতো যে 1 বিলিয়ন সমান কত, তখন কিন্তু সাধারণত 10 কোটি 10 করোড়টাকে ধরা হয়। কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল সিস্টেম বলে, সেটা হবে 100 করোড়। 1155 এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল কত? দ্য সাম অফ দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 1155। আচ্ছা, এটাকে যদি আমরা বের করি, এর প্রাইম ফ্যাক্টরসগুলো কত, তারপরে সে প্রাইম ফ্যাক্টরসগুলো আমরা প্লাস করব। তো এটা যেহেতু 5 আছে লাস্টে, তার মানে 5 দিয়ে তো ভাগ যাবে, তো ভাগ করে দাও। এবার এটাকে 11 দিয়ে ভাগ যাবে, এটাকে আবার 3 দিয়ে যায়। তাহলে আমার প্রাইম ফ্যাক্টরসগুলো কত আসছে? 5 11 3 7। এগুলোকে আমরা প্লাস করব। তাহলে প্লাস করলে 7 প্লাস 3 10, 10 প্লাস 11 কত? 21, 21 প্লাস 5 কত? 26। সো এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার এখানে নাম্বার অফ দ্য লাইন সেগমেন্টস ইন দ্য গিভেন ফিগার ইজ, প্রদত্ত চিত্রে রেখাংশের সংখ্যা কত? লাইন সেগমেন্ট বা রেখাংশ কাদের বলে? যাদের দুই প্রান্তে দুটো পয়েন্ট থাকবে, বিন্দু থাকবে, ঠিক আছে, মানে এখান থেকে এখানে অবধি এটা শেষ, এরকম বোঝায় তারা রেখাংশ। তো এখানের মধ্যে কয়টা রেখাংশ আছে সেটা বের করতে হবে। তো তুমি যদি দেখো, এই এ থেকে ই অবধি একটা রেখাংশ, এর মধ্যে একটা বিন্দু পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এ থেকে ই একটা রেখাংশ পুরাটা 1। তারপরে এ বি একটা 2, এসি একটা 3, এডি একটা 4, ঠিক আছে, এই তো নিলামই। তারপরে বি থেকে দেখো, বিসি একটা 5, বিডি একটা 6, বিই একটা 7, সিডি একটা 8, সিই 9, ডিই 10। তাহলে এখানে রেখাংশের সংখ্যা কত? 10। ন্যূনতম কোন মান স্টারে দিতে হবে যাতে 653*47 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়? What least value should be given to star so that the number 653*47 is divisible by 11? তো এটার জন্য জানতে হবে যে 11 দিয়ে যে ডিভাইড করা হয়, ডিভিজিবলের ফর্মুলাটা কি, 11 দিয়ে বিভাজ্য করার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, তুমি যখন কোনো একটা সংখ্যা নেবে, মনে করো এখানে দিল কত 653, এখানে কিছু একটা বসবে 47, তার যে বেজোড় সংখ্যাগুলো আছে, মানে বেজোড় পজিশনের, অড পজিশনের যে সংখ্যাগুলো আছে, যেমন প্রথমটা, এটা, এটা, এদের যোগফল বিয়োগ ইভেন পজিশন মানে জোড়া পজিশনের যেই সংখ্যাগুলো আছে তাদের যোগফল, 5 প্লাস 7 প্লাস আরেকটা কিছু একটা বসবে, তাদের যোগফল, প্রথমটা থেকে পরেরটা যদি আমরা বিয়োগ করি, তাহলে সেটা হয় 0 আসবে, অথবা 11 দিয়ে ভাগ যায় এমন কোনো একটা সংখ্যা আসবে। তখনই আমরা বুঝবো যে ওই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল নিই। মনে করো আমি নিলাম 1 2 3 4 5 এরকম একটা সংখ্যা নিলাম, বললাম যে ফার্স্ট পজিশন, থার্ড পজিশন আর ফিফথ পজিশনে যে সংখ্যাগুলো থাকবে,
এগুলো কি অড পজিশনের নাম্বারগুলো 1 + 3 + 5 ওদের প্লাস করব। এখানে কত আসছে 9। তারপর ইভেন পজিশনের যে সংখ্যাগুলো থাকবে, যেমন এখানে কত আছে 2 আছে আর 4 আছে 6। অড পজিশনের যে প্লাস করলে যেটা আসবে সেটার থেকে যদি ইভেন পজিশনের যে সংখ্যাগুলো আছে সেগুলার যে প্লাসটা আছে ওটাকে যদি বিয়োগ করি, যেই বিয়োগফলটা আসবে সেটা যদি 0 হয় অথবা 11 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা বলবো যে প্রথমে যে বড় সংখ্যাটা নেওয়া হয়েছে সেটা 11 দিয়ে ভাগ যাবে। যেমন এখানে আসছে কত 3, এটা 0 না বা 11 দিয়েও ভাগ যায় না, তার মানে এই পুরো সংখ্যাটা 1 2 3 4 5 এটা 11 দিয়ে ভাগ যাবে না। বোঝা গেছে? তাহলে এখানে আমরা যদি প্লাস করি, এখানে কত আসে 6 + 3 9 + 4 কত 13। এখানে আসছে কত আমাদের 13। তাহলে এখানে কত 7 + 5 12। আর যদি এখানে 1 বসাই 13 হয়ে যাবে, তো 13 - 30 কত আমাদের 0 চলে আসবে। তাহলে 0 চলে আসলে আমাদের কী হবে 11 দ্বারা ভাগ হবে। তাহলে অপশানে 1 আছে কি না? আছে। সুতরাং এখানে বসবে কত 1। তাহলে 653 147 হবে আমাদের সংখ্যাটা। রাইট আনসার হবে অপশান ডি। The least number which when decreased by 9 exactly divisible by 12 16 24 and 48 is। ক্ষুদ্রতম সংখ্যা যা 9 কমে গেলে 12 16 24 এবং 48 দ্বারা বিভাজ্য হয় তা হলো। তো আমাকে এখানে একটা লিস্ট নাম্বার ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, যার থেকে 9 মাইনাস করে দিলে যে সংখ্যাটা হবে সেটা বলেছে 12 16 24 আর 48 দিয়ে ভাগ যায়। তাহলে আমাকে এখানে যে 4টে সংখ্যা দিয়েছে যেগুলো দিয়ে ভাগ যায় বলেছে, এই 4টাকে আমরা লসাগু বা এলসিএম বের করব প্রথমে। তাহলে যদি আমরা এখানে দেখি ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে আমরা করব। 12কে যদি আমরা এভাবে লিখতে পারি 2 × 2 × 3 12, 16কে লিখলাম 2 × 2 × 2 × 2, 24কে লিখলাম 2 × 2 × 2 × 3, আর 48কে লিখলাম 2 × 2 × 2 × 2 × 3। তো এগুলোর মধ্যে এবার যখন আমরা এলসিএম করব, তো আমরা আশা করি জানি কীভাবে বের করতে হয়। যেগুলা কমন আছে সেগুলো আমরা একবার করে নেব। যেমন প্রথমে সবগুলোতেই 2, 4টার মধ্যে কমন আছে তো 2 একবার নিলাম। তারপরে আবার 2 4টার মধ্যে কমন আছে তো এখান থেকে 2 আরেকটা এলো। তারপর এখানে আবার 2 পরপর 3টার মধ্যে কমন আছে তো এখান থেকে আরেকবার 2 এলো। নেক্সট 3 কমন আছে 3টার মধ্যে, সো এখান থেকে একটা 3 এলো। আবার আরেকটা 2 2বার কমন আছে তো এখান থেকে আরেকটা 2 এলো। তো এবার যদি আমরা গুণ করি আমরা পাই 48। 2 × 4 = 8, 3 × 8 = 24, 2 × 48। ঠিক আছে, তাহলে এলসিএম হলো 48। তাহলে 48 হলো এমন একটা সংখ্যা যাকে তুমি 12 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, 12 × 4 48 হয়। 16 দিয়েও ভাগ করা যাবে 16 × 3, 24 দিয়ে করা যাবে 24 × 2, 48 দিয়েও করা যাবে 48 × 1, 48 × 1 করা যাবে। ঠিক আছে, তাহলে আমি বের করতে পেরেছি যে একটা সংখ্যা যেটা এই 4টা দিয়ে ভাগ যায়। এখন এই সংখ্যাটা আমরা কখন পাবো বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা যা 9 কমে গেলে, যার থেকে 9 কমে যাবে যাওয়ার পরে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই এই সংখ্যাগুলি দিয়ে ভাগ যাবে। তাহলে 48 হলো সেই সংখ্যা যেটা 9 কমে যাওয়ার পরে পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি 48-এর সাথে 9 প্লাস করে দিই আমরা পাচ্ছি কত 57। তাহলে এখানে যেই লিস্ট নাম্বার ক্ষুদ্রতম সংখ্যা বললো সেটা কত হবে 57, যার থেকে আমরা 9 মাইনাস করে দিলে পাই 48 48, এবং এই 48কে আমরা 4টে সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। সুতরাং এখানে রাইট আনসার হবে অপশান সি। নাম্বার অফ ফেসেস অফ এ ট্রাইঙ্গুলার প্রিজম ইজ। একটি ত্রিভুজাকার প্রিজমের তলের সংখ্যা কত? তো প্রথমে জানতে হবে যে একটা ত্রিভুজাকার প্রিজম কীরকম হয়। তো আমরা যদি আঁকি, এখানে মনে করো এভাবে একটা আছে ট্রাইঙ্গেল, তারপরে এভাবে দিলাম, এই প্রান্ত লাগানো, এখানেও লাগানো। ঠিক আছে, তাহলে এই যে সাইডটা আর এই একটা সাইড, এটা মনে করলাম 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার সাইড। তারপরে একটা এভাবে গেছে। ঠিক আছে, আবার ওই সাইড দিয়ে আরেকটা গেছে, তাহলে 3, এটাকে দিলাম 4, আর একদম নিচে আছে একটা 5। তাহলে আমার টোটাল সাইড কয়টা হলো 5টা। তো এখানে তলের সংখ্যা বলেছে, ফেসের সংখ্যা বলেছে, তাহলে এখানে রাইট আনসার হবে অপশান ডি 5। নেক্সট, if a bicycle wheel makes 4.5 turns, then the number of the right angles through which it turns is। যদি একটি বাইসাইকেলের চাকা 4.5 বার আবর্তন করে তাহলে চাকাটির আবর্তিত সমকোণের সংখ্যা হলো। তো এখন আমরা যদি বাইসাইকেলের চাকা একটা ড্র করি, আমরা যদি এভাবে যদি একটা ধরি, একটা দাগটা নিই, এদিকের অ্যাঙ্গেলটা কত 180, এদিকের অ্যাঙ্গেল কত 180, তাই তো? তাহলে টোটাল অ্যাঙ্গেল কত হবে চারিদিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে একটা চাকা যদি একবার ঘুরে, একটা চাকা যদি একবার পুরা ঘুরে তাহলে সে কত ডিগ্রি ঘুরেছে 360 ডিগ্রি। এখন 360-র মধ্যে 90 ডিগ্রি কয়টা আছে
একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটা 90 করে তো, তাহলে তো চারটা 90 × 4 360 হয়। ঠিক আছে, তাহলে 360-র মধ্যে 90 ডিগ্রি আছে কয়টা? চারটা। আচ্ছা, এবার এটা হচ্ছে একবার ঘুরলে 360 হয়। ঠিক আছে, তোমাকে বলেছে 4.5 বার। আচ্ছা, 4-এর হিসাবটা আমরা পরে করছি, হাফের হিসাবটা পরে করছি, 4-এর হিসাবটা আগে করি। 4 বার, একবার ঘুরলে যদি 360 হয়, 4 বার ঘুরলে কত হবে? যদি 4 বার ঘুরে তাহলে কত হবে? 4 × 360। একবারে 360, 4 বারে 4 × 360। এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি, 4 × 360-কে আমরা লিখতে পারি 90 × 4 বা 4 × 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা হিসাব করি, কি দেখতে পাচ্ছি? 4 × 4 কত? 16 × 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কয়টা পাচ্ছি? 16টা। কখন? যদি চাকাটা 4 বার ঘুরে। আচ্ছা, এবার আসি 4.5 বার বলেছে, 4.5 বলেছে। হাফ ঘোরা মানে কি? এখান থেকে এতটুক অর্ধেক ঘুরেছে, তাহলে হাফ মানে কি? 180 ডিগ্রি। 360 যদি ফুল হয় তাহলে 360-র অর্ধেক কত হবে? 180। হাফ ঘোরা মানে কি? 180 ঘুরেছে। এখন 180 ডিগ্রি মানে এখানে 90 কয়টা আছে? 90 × 2। 90 × 2 করলেই তো 180 হয়। আচ্ছা, তাহলে 180 মানে হাফ, যেটা অর্ধেক ঘুরেছে, 4 ঘুরেছে যে বললো, সেখানের মধ্যে 90 ডিগ্রি কয়টা আছে? 2টা। আর 4 বারের মধ্যে 90 ডিগ্রি কয়টা ছিল? 16টা। তাহলে 16টা আর 2টা টোটাল কয়টা হলো? 18। তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে? অপশন বি। আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রশ্ন, একই বিন্দুর মধ্যে দিয়ে যাওয়া 3 বা ততোধিক রেখাকে কি বলা হয়? 3 or more lines which pass through same point are called. এটার আনসার হবে সমবিন্দুগামী রেখা বা কনকারেন্ট লাইন্স। অপশন ডি রাইট আনসার। নেক্সট, নিচের কোনটি রোমান সংখ্যা লেখার প্রতীক নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সিম্বল টু রাইট রোমান নিউমারেলস? তো এখানে যাদের দেওয়া হয়েছে তার মধ্যে ডি যেটা, সেটা 500-কে বোঝায়, আর এটা যেটা ভি এর মতো, এটা অ্যাকচুয়ালি 5 বোঝায়, আর এম দিয়ে বোঝায় 1000। এন যেটা, এন হচ্ছে অ্যাকচুয়ালি নীল বা নাল, মানে 0। তো এই জন্য এনটা কিন্তু আমরা রোমানে লিখি না। সো এখানে রাইট আনসার হবে অপশান সি। হোয়াট ইজ দ্য নাম্বার অফ এন্ড পয়েন্টস অফ এ লাইন? একটা রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কত? আচ্ছা, এখন যদি আমাকে লাইন সেগমেন্ট বলতো তাহলে আমি প্রান্তবিন্দু বা এন্ড পয়েন্ট পেতাম, কিন্তু একটা লাইনের বা একটা রেখার কোনো প্রান্তবিন্দু হয় না, এটা দুই দিকে যত খুশি বাড়ানো যায়। সুতরাং এখানে রাইট আনসার হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ডিরেকশন উইল ইউ ফেস ইফ ইউ স্টার্ট ফেসিং সাউথ অ্যান্ড মেক 3/4 অফ এ ক্লকওয়াইজ রিভলিউশন? তুমি যদি শুরুতে দক্ষিণ দিকে মুখ করে থাকো, তারপর ঘড়ির কাঁটার দিকে 4/3 ঘূর্ণন সম্পন্ন করো, তবে তোমার মুখ কোন দিকে হবে? তার জন্য আগে আমরা একটা ঘড়ির মতো এঁকে নিই, গোল করে নিই, তারপর এটার মধ্যে এভাবে আমরা ডিরেকশান এঁকে নিলাম। এদিকে কি হবে? ইস্ট, এদিকে ওয়েস্ট, এদিকে নর্থ, এদিকে সাউথ। তারপর তোমাকে বলেছে 3/4 মানে 4/3 তুমি ঘুরেছ। যদি আমরা এভাবে করি তাহলে এখানে কি 90 ডিগ্রি কয়টা পেলাম? 1, 2, 3, 4টা। তাহলে 4টা ভাগের মধ্যে তুমি 3টা ভাগ ঘুরেছ। ঘড়ির কাঁটার দিকেই ঘুরতে হবে, মানে ক্লকওয়াইজ ঘুরবে। আর তোমার মুখটা কোন দিকে ছিল? দক্ষিণ দিকে মুখ করে তুমি শুরু করেছো, মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো, মনে করো তুমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছো। এবার তুমি একবার ঘুরলে কোন দিকে গেলে? ওয়েস্টে। আরেকবার ঘুরলে কোন দিকে গেলে? এবার নর্থের দিকে মুখ। আরেকবার ঘুরলে, থার্ড টাইম, এবার মুখ কোন দিকে আছে? ইস্টের দিকে। তাহলে তোমার এখানে আনসার হবে পূর্ব দিকে তোমার মুখ আছে, যদি তুমি 4 বারের মধ্যে 3 বারই তুমি ঘুরো। বা আরেকভাবে করতে পারো, যেটা হচ্ছে আমরা একটু আগে পড়েছি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে পুরো একটা সাইকেল যদি তুমি এভাবে ঘুরো, সার্কেল কমপ্লিট করো, তাহলে তোমার কত হয়? 360 ডিগ্রি। তাহলে পুরাটা 360 ডিগ্রি। 360 ডিগ্রির যদি 3/4 তুমি ঘুরো, তাহলে কতটুকু ঘুরেছ? কাটাকাটি করলে 270, 90 90 90, 3 × 90 270। ঠিক আছে, তাহলে তুমি যদি 270 ঘুরো, একটা 90, দুইটা 90, তিনটা 90, তাই তো? 270 মানে কি 3 × 90। তাহলে 3টা 90 ঘোরার পরে তুমি কোথায় এসছো? ইস্টের দিকে, মানে পূর্ব দিকে। তো এভাবে করেও বের করা যায়। এটা হচ্ছে অপশান এ রাইট আনসার। নেক্সট, সাম অফ এ নেগেটিভ অ্যান্ড এ পজিটিভ ইন্টিজার ইজ? একটি ঋণাত্মক এবং একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল কত? তো
একটা ঋণাত্মক একটা পূর্ণ সংখ্যা তুমি নিতে পারো -2, আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারো, কি হয় 0। আবার তুমি যদি একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিলে -2, ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলে 1, যেটা ছোট ঋণাত্মকটা বড়, তাহলে কত হবে -1। বা তুমি যদি অপোজিট নাও, ধনাত্মক পূর্ণ সংখ্যা বড় দেখে নিলে আর ঋণাত্মকটা ছোট, তখন হবে কি +1। তাহলে তোমার এখানে যে বললো ঋণাত্মক এবং ধনাত্মকের পূর্ণ সংখ্যা যোগফল কী হবে, এটা তোমার 0ও হতে পারে, মাইনাসেও আসতে পারে রেজাল্ট, আবার প্লাসেও আসতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো এখানে যেটা রাইট আনসার হবে সেটা হবে অপশন বি, হয় ধনাত্মক বা ঋণাত্মক। এখানে শূন্য আছে কিন্তু এটা হবে না, কারণ এখানে শূন্য দিয়ে বুঝিয়েছে যে একমাত্র শূন্যই হয়, আর কিছু হতে পারে না। ঠিক আছে, তো এটা হবে না। সর্বদা ঋণাত্মক এটাও ঠিক না, সর্বদা ধনাত্মক এটাও ঠিক না, সুতরাং অপশন বি হবে রাইট আনসার। দ্য নাম্বার অফ ইন্টিজার্স বিটুইন -2 অ্যান্ড +2 ইজ, -2 এবং +2 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কয়টা আছে? আচ্ছা, -2 আর +2 মাঝখানে কে কে আছে? -2 পরে কে আসে? -1, তারপর 0, তারপর +1, তারপর +2। তাহলে -2 আর +2 মাঝখানে আর কয়টা আছে ইন্টিজার? 3টে। সো রাইট অপশন এ। নেক্সট, দিস ইয়ার মাই এজ ইজ এ মাল্টিপল অফ 7, নেক্সট ইয়ার ইট উইল বি মাল্টিপল অফ 5। ইফ আই হ্যাভ অ্যাবাভ 20 years but less than 80 years, then my present age is। এই বছর আমার বয়স 7-এর গুণিতক, পরের বছর এটি 5-এর গুণিতক। যদি আমার বয়স 20 বছরের বেশি কিন্তু 80 বছরের কম হয়, তবে আমার বর্তমান বয়স কত? এই অঙ্কটিকে একটা সোজা প্রসেসে আমরা করতে পারি। যেমন, যেহেতু বলেছে আমার বয়স, বর্তমান বয়স 7-এর গুণিতক, মানে 7 দিয়ে ভাগ যাবে, এবং বলেছে আমার বয়স 20-র বেশি হবে কিন্তু 80-র কম হবে, তাহলে 20-র বেশি আমরা ধরতে পারি 21, থেকে 80-র কম হবে, তো 80-র কম আমরা একটা ধরতে পারি 79 অবধি। ঠিক আছে, এবার 21 থেকে 79-এর মাঝখানে 7-এর গুণিতক কে কে আছে? যেমন 21কে 7 দিয়ে ভাগ যায়, 3 7 21। তো আমরা যদি 7-এর নামটা পড়ি, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77। এই কয়েকটা সংখ্যাই কিন্তু এর মাঝখানে আছে যেগুলো 7 দিয়ে ভাগ যায়, যার 7-এর নামটা পড়ে নিলাম। এবার আমাদেরকে আরেকটা লজিক বলেছে, ক্লু দিয়েছে আরেকটা, যে পরের বছর এটি 5-এর গুণিতক হবে। তো পরের বছর মানে কি, এই বছরের সাথে +1 করে দিলে তো পরের বছর পাওয়া যাবে। আচ্ছা, তাহলে সবগুলোর সাথে আমি +1 করে দেবো। এটা 22, 29, 36, 43, 50, 57, 64, 71, 78। বলেছে পরের বছরের যে বয়সটা সেটা 5 দিয়ে ভাগ যায়। তো এবার এগুলো সবগুলোর মধ্যে 5 দিয়ে ভাগ যায় কি? একমাত্র এটা। ঠিক তো, বর্তমান বয়সকে 7 দিয়ে ভাগ যায়, পরের বছরটাকে 5 দিয়ে ভাগ যায়, তাহলে আমার বর্তমান বয়সটা কত হবে? 49। তাহলে এখানে রাইট আনসার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, এ বি এর মধ্যবিন্দু হলো এম। যদি এ এম ইকুয়াল টু 9.3 সেন্টিমিটার হয়, তবে এ বি এর পরিমাপ কত? এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। ইফ এ এম ইকুয়াল টু 9.3, দেন দ্য মেজার অফ এ বি ইজ। তো আমি একটা এ বি আঁকলাম এভাবে, এ আর বি। এম হলো গিয়ে মাঝখানের বিন্দুটা, তার মানে এ এম আর এম বি দুটোটা সমান হবে, এটা তো মাঝখানের বিন্দু, তাহলে এই পার্টটার এই পার্টটা সমান হবে। এই পার্টের মান দিয়েছে 9.3, তাহলে এই পার্টের মানও কত হবে? যেহেতু এটা মিড পয়েন্ট, এই পার্টের মানও হবে 9.3। তাহলে তোমাকে বলেছে এ বির টোটাল মান কত হবে? 9.3 ইন্টু 9.3 কত হবে? 18.6। সো অপশান বি হবে এখানে রাইট আনসার। একটি ত্রিভুজের কর্ণ সংখ্যা, দ্য নাম্বার অফ ডায়াগোনালস অফ এ ট্রাইঅ্যাঙ্গেল। তো এখানে কর্ণ সংখ্যা, ত্রিভুজের কর্ণ হয় না, তো সেজন্য এটা হবে 0। একটি চতুর্ভুজের কত জোড়া সন্নিহিত বাহু আছে? হাউ মেনি পেয়ার্স অফ অ্যাডজাসেন্ট সাইডস আর দেয়ার ইন এ কোয়াড্রিল্যাটারাল। তো আমরা প্রথমে একটা কোয়াড্রিল্যাটারাল আঁকি, চতুর্ভুজ আঁকি আমরা একটা। আচ্ছা, তার 4টা কৌণিক বিন্দু আছে। আচ্ছা, প্রত্যেকটা বিন্দুর সাথে কয়টা করে বাহু লাগানো? যেমন এটার সাথে এটা একটা লাগানো, 2টা। এটার সাথে এটা একটা লাগানো, তাহলে 1 2 3 4। এই বিন্দুর সাথে এদিকে একটা এদিকে একটা, 5 6। এই বিন্দুর সাথে এদিকে একটা 7 8। তাহলে কয় জোড়া হলো? এটার তো 2টা, মানে 1 জোড়া। এটারও আবার 2টা, আরেক জোড়া। এই বিন্দুরও আবার 2টা সন্নিহিত বাহু আছে, মানে আরেক জোড়া। এটারও সন্নিহিত 2টা বাহু আছে, তাহলে আরেক জোড়া। কয় জোড়া হলো? 4 জোড়া। তো রাইট অপশান ডি।
নেক্সট কোশ্চেন, দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার ইজ, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো, তো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হবে এখানে 4। কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা আমরা কাকে বলি? যদি কোনো একটা সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, যেমন 4, 4-এর ক্ষেত্রে 1 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, আবার 2 দিয়েও ভাগ যায়, আরেকটা সংখ্যা দিয়েও ভাগ যায়, তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা, সব থেকে ছোটো। এর থেকে ছোটো আর কোনো সংখ্যা যৌগিক নেই। সো রাইট অ্যান্সার 4। যদি তোমাকে প্রশ্ন করে যে স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার, এখানে তো জাস্ট স্মলেস্ট কম্পোজিট নাম্বার বলেছে, যদি প্রশ্নে আসে স্মলেস্ট অড কম্পোজিট নাম্বার, তখন কিন্তু আনসার হবে 9। ঠিক আছে, অড কম্পোজিট নাম্বার বললে 9 হবে। তো 9-এর ক্ষেত্রে আমরা জানি 9কে 1 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়, আবার 3 দিয়েও ডিভাইড করা যায়। আচ্ছা, নেক্সট, দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ 8 অ্যান্ড 20 ইজ, 8 এবং 20 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো। 8 আর 20কে আমরা একটু ভেঙে নিই আগে। 2 × 2 × 2, 20কে 2 × 2 × 5। তো যেহেতু আমাকে এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করতে বলেছে, এসসিএফ যেটা বের করতে বলেছে, তাহলে আমি শুধু কমন ফ্যাক্টরগুলোকেই নিব কিন্তু। তাহলে এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হবে? 2 2 কমন আছে, একটা 2 গেল, আরেকটা 2 কমন আছে, আরেকটা 2 গেল, তাহলে 2 × 2 কত হবে? 4। তো রাইট আনসার হবে অপশান সি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।